টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিউটোপিয়া ইউটিউব লাইভ ক্লাস। আমি তোমাদের সুমিত স্যার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ক্লাস নিয়ে। তো আমাদের এই ইউটিউব ক্লাসগুলোতে আমরা ঠিক কি করে থাকি, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারগুলো ধরে ধরে সেই চ্যাপ্টার থেকে যত রকম কোয়েশ্চেন্স হতে পারে, এমসিকিউ বা এসএকিউ, সেই সাথে গ্রামার এবং তার সাথে এক্সারসাইজের যত কোয়েশ্চেন্স আছে সেগুলোকে আমরা সলভ করছি ধরে ধরে। ঠিক আছে, তো আজকে যে চ্যাপ্টারটার কোয়েশ্চেন আনসার নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে টম লুজেস আ টুথ। তোমরা দেখতেই পাচ্ছ। তো এই চ্যাপ্টারটা থেকে যত রকমের কোয়েশ্চেন হতে পারে পরীক্ষাতে, সেই সমস্ত কোয়েশ্চেন্সগুলো নিয়ে আমি আজকে এখানে ডিসকাস করব। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের জন্য ছোট্ট দুটো একটা কথা বলে নিই। যে আমার মনে হয় যে তোমরা এতদিনে এই চ্যাপ্টারটা পড়ে এসেছো, সেটা স্কুলে হতে পারে বা বাড়ির প্রাইভেট টিউটারের কাছে হতে পারে বা অন্য যে কোনো জায়গাতেই হতে পারে। আর যদি কেউ এখনো এমন কেউ থেকে থাকো যে এখনো এই চ্যাপ্টারটা হয়তো পড়া হয়নি, তার জন্য ছোট্ট একটা কথা, তোমরা প্লে স্টোর থেকে টিউটোপিয়ার অ্যাপটা ডাউনলোড করলে দেখতে পাবে যে সেখানে এই প্রত্যেকটা চ্যাপ্টারগুলো খুব সুন্দর ভিডিওগ্রাফিক্সের মাধ্যমে ধরে ধরে এক্সপ্লেন করা রয়েছে, খুব সুন্দরভাবে, তোমাদের দেখতেও খুব ভালো লাগবে। যদি সেগুলো দেখে নাও, তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে এবং তারপর কিন্তু এই ক্লাসটা তোমরা দেখতে আসো। তাই যেভাবেই পড়ে থাকো না কেন, টিউটোপিয়ার অ্যাপ থেকে হোক বা তোমাদের প্রাইভেট টিউটারের কাছে হোক বা স্কুলে হোক, তোমরা কিন্তু চ্যাপ্টারটা আগে পড়ে তারপরে এই ক্লাসটা দেখতে আসো। আদারওয়াইজ কিন্তু তোমরা ক্লাসটা কিচ্ছু বুঝতে পারবে না। কারণ আমরা তো এই এখানে চ্যাপ্টারটা বোঝাবো না, জাস্ট কোয়েশ্চেন আনসার্সগুলো আলোচনা করব। তাই জন্য চ্যাপ্টারটা ভালো করে আগে পড়ে আসো। ঠিক আছে, আর তোমাদের সুবিধের জন্য আমি একটা ছোট্ট কাজ করেছি। দেখবে এই ভিডিওটার নিচে একটা খুব সুন্দর টাইম স্ট্যাম্প অ্যাড করা রয়েছে। টাইম স্ট্যাম্পটা কি? টাইম স্ট্যাম্প আর কিছুই না, টাইম স্ট্যাম্প হচ্ছে একটা ভার্চুয়াল সূচিপত্র। মানে তোমাদের যখন যেটা দরকার, এমসিকিউ দরকার হলে এমসিকিউ, বা এসএকিউ দরকার হলে বা গ্রামার দরকার হলে, তোমরা সেই মতন ওটাকে ড্র্যাগ করে টেনে টেনে সেখানে নিয়ে গিয়ে সুবিধে মতো যখন যেটা ইচ্ছা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাই জন্য সেটা তোমাদেরকে আমি নিয়ে এসেছি। আর বুঝতেই পারছো যে এই চ্যাপ্টার থেকে আমরা যত রকম কোয়েশ্চেন্স হতে পারে, সেটা এমসিকিউ, এসএকিউ বা এনি টাইপ অফ কোয়েশ্চেন্স অ্যালং উইথ দ্য এক্সারসাইজ, আমি কিন্তু সমস্ত ডিসকাস করব। আর এই যে যতগুলো কোয়েশ্চেন আমি ডিসকাস করব, তার বাইরে না পরীক্ষায় কোনো কোয়েশ্চেন্স আসবে তোমাদের, না তোমাদের কিছু পড়তে হবে। ঠিক আছে, আর বুঝতেই পারছো যে মানে বইয়ের এখন আর কোনো মানে নেই। টিউটোপিয়ার এই ইউটিউব ক্লাসগুলোই তোমার কিন্তু সাফল্যের একমাত্র চাবিকাঠি। তুমি 90% মার্কস পেতে পারো, আমি সুমিত স্যার তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তাই জন্য মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার কোনো সহায়তার তোমার দরকার নেই। তাহলে চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। চলো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের এক্সারসাইজ যেটা রয়েছে এমসিকিউ, কোয়েশ্চেন নাম্বার 1, টম ফেল্ট মিজারেবল অন দ্য মর্নিংস অফ। টম কখন মিজারেবল ফিল করছে? মিজারেবল মানে দুঃখিত, মনটা ভালো না, মনটা খারাপ, এটা কখন সে ফিল করছে? টম ফেল্ট মিজারেবল অন দ্য মর্নিংস অফ, এটা একদম আমরা বুঝতেই পারছি, অন দ্য মানডে। কেন না, মানডে তাকে স্কুলে যেতে হবে, সেই কারণে। নেক্সট কোয়েশ্চেন, ইফ আন্ট পলি ওয়াজ টু নো দ্যাট টম হ্যাড আ লুজ টুথ শি উড। যদি আন্ট পলি জানেন যে টমের একটা লুজ দাঁত আছে, তাহলে তিনি কি করবেন? তিনি একটা ডক্টর ডাকবেন, কল আ ডক্টর। অপশন বি, ব্রিং হিম সাম মেডিসিনস, তাকে কিছু ওষুধ এনে দেবে। অপশন সি, শিওরলি পুল ইট আউট, একদম জোরে টেনে নেবে। নাকি অপশন ডি, টেল হিম টু রেস্ট, তাকে রেস্ট নিতে বলবে। তাহলে এটা অপশন আমরা বুঝতেই পারছি যে গল্পেই রয়েছে এটা। তাহলে শি উড শিওরলি পুল ইট আউট, অবশ্যই একেবারে টেনে নেবে, কোনো রেয়াত করবে না আর। চল নেক্সট, টম ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য। আচ্ছা, এই সোর টো মানে কি? সোর মানে কি? সোর মানে হচ্ছে এটা ক্ষত। ঠিক আছে, তো এই ক্ষতপূর্ণ পাটা সে কোথার তলা থেকে বের করলো? তাহলে আমরা বুঝতে পারছি যে টম ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য। অপশন এ শিট, অপশন বি ব্ল্যাঙ্কেট, অপশন সি পিলো, অপশন ডি মস্কিটো নেট। আমরা সবাই জানি
অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ শিট। শিট মানে কি? শিট মানে বেডশিট অর্থাৎ চাদর। নেক্সট 4 কি বলছে দেখো, সিড ফ্লিউ ডাউন স্টেয়ার্স টু কল। তো সিড নিচে গেল, ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স মানে নিচে দৌড়ে গেল কাকে ডাকতে? নিচে দ্য ডক্টর ডাকতে গেল, নাকি মেরি, ওদের যে বোন ছিল মেরি, তাকে ডাকতে গেল? অপশন সি দ্য নার্সকে ডাকতে গেল, নাকি অপশন ডি আন্ট পলিকে ডাকতে গেল? তাহলে আমরা সবাই জানি এটা কি হবে আনসারটা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ আন্ট পলি। নেক্সট কি বলছে দেখো, দ্য থ্রেড দ্যাট মেরি গট আন্ট পলি ওয়াজ মেড অফ। তো সেই যে গল্পের শেষ অংশটা মনে করো, সেখানে ওই যে দাঁতটা তোলার জন্য যে একটা থ্রেড দিয়েছিল, একটা সুতো দিয়েছিল, তো সেই সুতোটা কিসের দ্বারা তৈরি ছিল? সেই সুতোটা তৈরি ছিল অপশন এ কটন, অপশন বি জুট, অপশন সি সিল্ক আর অপশন ডি ভুল। আমরা সবাই জানি বইতে এটা মেনশনই আছে, অপশন সি সিল্ক ইজ দ্য রাইট আনসার। কি সিল্ক থ্রেড, এটা দেখবে বইতে তোমাদের লেখাই আছে সিল্ক থ্রেড। নেক্সট আচ্ছা, তো এই কটা মোটামুটি আমাদের এক্সারসাইজের কোয়েশ্চেন্সগুলো হলো। তোমরা দেখো যারা বইতে সামনে বই খুলে রেখেছো তারা দেখতে পাবে যে এই কয়েকটা আমাদের এক্সারসাইজে ছিল। এবার আমি আরও তোমাদের জন্য এক্সট্রা কিছু এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো দেখে নেওয়া যাক। সিড ওয়াজ টমস। নেক্সট কোয়েশ্চেন, সিড ওয়াজ টম। সিড টমের কে ছিল? দেখো কম্প্যানিয়ন ছিল, মানে কম্প্যানিয়ন মানে বন্ধু ছিল। অপশন বি ব্রাদার, ভাই ছিল। অপশন সি সার্ভেন্ট ছিল, চাকর ছিল, নাকি অপশন ডি ক্লাসমেট ছিল? আমরা সবাই জানি যে গল্পটার আমরা যদি ক্যারেক্টার্সগুলোকে দেখি ভালো করে, টমের ভাই হচ্ছে কে? সিড, আর টমের বোন হচ্ছে মেরি। তাহলে সিড ওয়াজ টমস কি হবে আনসারটা? অটোমেটিক্যালি আমরা বুঝতে পারছি অপশন বি, দ্যাট ইজ ব্রাদার। নেক্সট দেখো, মানডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং। মানডে আরেকটা সপ্তাহের কি শুরু করছে? সো মানডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং কেন বলছে এখানে? স্লো সাফারিং মানে হচ্ছে যে মানডে থেকে কি হবে? মানডে থেকে একটা নতুন সেই আবার আগের রুটিনটা সেই রিক্যাপ হবে, সেই আবার এক স্কুলে যাও, এক টিচারের কাছে বকা খাও, এক হেডমাস্টার তোমাদের ক্লাস নিতে আসবে, এক পড়া মুখস্থ করতে হবে। সো এটাকেই বলা হচ্ছে স্লো সাফারিং। তাহলে মানডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন, কোথায় এই স্লো সাফারিংটা হচ্ছে? দেখো ইউনিভার্সিটিতে, হস্টেলে, কলেজে, নাকি স্কুলে? এটা বুঝতেই পারছি আমরা, আনসারটা হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ স্কুল। নেক্সট, অ্যাট ফার্স্ট টম থট দ্যাট হি উড গিভ দ্য এক্সকিউজ অফ। প্রথমে টম কি ভেবেছিল? কিসের এক্সকিউজ দেবে? মানে ও যে স্কুল যাবে না, তো সেই স্কুল না যাওয়ার জন্য টম কিসের এক্সকিউজ দেবে এটা প্রথমে সে ভেবেছিল। তাহলে দেখো, সোরটো মানে পায়ে ক্ষত, এইরকম একটা এক্সকিউজ দেবে? স্টমাক ট্রাবল, পেট ব্যথা হচ্ছে, এরকম একটা এক্সকিউজ দেবে? না টুথেক, দাঁত ব্যথা হচ্ছে, নাকি হেডেক মানে মাথা ব্যথা হচ্ছে? তো এই কথাগুলো, এক মানে হচ্ছে কিন্তু ব্যথা, ঠিক আছে? তাহলে আমরা বুঝতেই পারছি যে প্রথমে ও কি ভেবেছিল? প্রথমে ভেবেছিল স্টমাক ট্রাবল, ঠিক আছে? প্রথমে ভেবেছিল যে পেট ব্যথা হচ্ছে, এটা বলে স্কুলটা কাটিয়ে দেবে। নেক্সট, টম হার্ড অ্যাবাউট দ্য এইলমেন্ট অফ দ্য ফিঙ্গার। আচ্ছা, এইলমেন্ট কথাটার মানে কি? এইলমেন্ট কথাটার মানে হচ্ছে আর কিছুই না, এইলমেন্ট কথাটার মানে হচ্ছে একটা অসুস্থতা। তাহলে টম এই এইলমেন্টটা সম্বন্ধে শুনেছিল কার থেকে? টম এইলমেন্টটা সম্বন্ধে শুনেছিল আন্ট পলির থেকে, অসুস্থতা সম্বন্ধে। মানে ওর আঙুলে যে একটা ক্ষত হলে, সেই ছিল না গল্পে যে আঙুলে একটা ক্ষত হলে আঙুলটা নাকি সেই মানে খসে পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এইটা ও কার থেকে শুনেছিল? আন্ট পলির থেকে, ডক্টরের থেকে কোনো, নাকি ফ্রেন্ডের থেকে, নাকি একটা টিচারের থেকে শুনেছিল? তাহলে আমরা সবাই জানি অপশন বি ইজ দ্য রাইট আনসার, আ ডক্টর। নেক্সট, ওয়াইল স্লিপিং, ঘুমানোর সময় সিড কি করছিল? ওয়াইল স্লিপিং সিড স্নোর্ড। স্নোর্ড কথাটার মানে কি? মানে নাক ডাকা, ঠিক আছে? ও কি নাক ডাকছিল সিড? নাকি অপশন বি স্টার্টেড ওয়াকিং, হাঁটা শুরু করেছিল? অপশন সি ফেল ফ্রম হিজ বেড, বিছানা থেকে পড়ে গেছিল? আর অপশন ডি মেড নো নয়েজ, কোনো চিৎকার চেঁচামেচি করেন? তাহলে আমরা কি এটা আমরা যারা গল্পটা পড়েছি তারা জানি এটা একদম বইতেই ছিল যে ওয়াইল স্লিপিং সিড কি করছিল না, নাক ডাকছিল, অর্থাৎ স্নোরিং করছিল, ঠিক আছে? চলো নেক্সট, হিয়ারিং দ্য গ্রোনিং সাউন্ড ফ্রম টম। টমের থেকে গ্রোনিং সাউন্ড শুনে, আমি বলছি মানেটা, গ্রোনিং সাউন্ড ফ্রম টম সিড থট দ্যাট হি ওয়াজ, সিড ভেবেছিল যে টম বোধহয় এটা, এই গ্রোনিং মানে কি? এই গ্রোনিং কথাটার মানে হচ্ছে যে
গ্রোন করা মানে ওই ব্যথায় গোঙানো। আমরা ব্যথা হলে সেই আহ উহ করি না, এটাকে বলে ব্যথায় গোঙানো। তার ইংলিশটা হচ্ছে গ্রোন, GROAN। তো হিয়ারিং দ্য গ্রোনিং সাউন্ড ফ্রম টম, টম যখন ঘুমাচ্ছিল বিছানায়, সিড প্রথমে কি ভেবেছিল টম স্লিপিং, ঘুমোচ্ছে, নাকি জোকিং মানে জোক করছে, মজা করছে, নাকি মেকিং জয়, আনন্দ করছে, নাকি অপশন ডি গোয়িং টু ডাই, ও মারা যাচ্ছে। তো প্রথমে গল্পটাতে আছেই যে প্রথমে যেই গ্রোনিং সাউন্ড শুনেছিল সিড ভেবেছিল টম বোধহয় হয়ে গেল শেষ, মানে গোয়িং টু ডাই। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নি। দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট মেনশনড ইন দ্য টেক্সট ইজ, দেখো কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের এভাবেও আসতে পারে। আচ্ছা, ডেন্টাল ইনস্ট্রুমেন্ট এই যে আমি লিখলাম এখানে, এই ডেন্টাল ইনস্ট্রুমেন্ট কথাটার মানে কি? তো ডেন্টাল ইনস্ট্রুমেন্ট কথাটার মানে হচ্ছে যে দাঁত তুলতে বা দাঁতের কোনো কাজকর্ম করতে যে ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করে থাকি। তাহলে একটু ভালো করে মনে করো তো যে গল্পটাতে দাঁতের সাথে রিলেটেড এমন কি ইনস্ট্রুমেন্টের মেনশন রয়েছে। দাঁতের সাথে রিলেটেড একটা ইনস্ট্রুমেন্টেরই মেনশন রয়েছে, সেটা হচ্ছে স্ক্যালপেল। আচ্ছা, স্ক্যালপেল কথাটার মানে কি? স্ক্যালপেল মানে হচ্ছে, তোমরা ধরে রাখো, মানে ঠিক একটা টাইপ অফ ছুরি, ঠিক আছে? স্ক্যালপেল মানে একটা টাইপ অফ ছুরি। তোমরা যদি ইন ফিউচার কেউ সায়েন্স নিয়ে পড়ো 11-12-এ, বা যদি কেউ বায়োলজি নিয়ে পড়ো, তাহলে দেখবে তোমাদের একটা বায়োলজি বক্স কিনতে হবে, এবং সেই বায়োলজি বক্সের মধ্যে এই স্ক্যালপেল নামক যন্ত্রটা তোমরা পাবে, ঠিক আছে? এটা দিয়ে তোমাদের ডাইসেকশন করতে হবে। যাই হোক, চলো, তো আমরা যেটা বলছিলাম, স্ক্যালপেল ছুরি পেয়েছিল, নাকি দ্য ব্রাশ মানে ব্রাশ ইউজ করেছিল, নাকি সিল্ক থ্রেড মানে রেশমের যে সুতো সেটা ইউজ করেছিল, নাকি নাইফ ছুরি ইউজ করেছিল। তো ঠিক একটু আগেই আমরা এই সিমিলার একটা কোয়েশ্চেন করেছি যে ওই যে থ্রেডটা সেটা কিসের দ্বারা তৈরি ছিল? সিল্ক। তার মানে এখানে একটাই আমরা দেখতে পাচ্ছি রাইট আনসার, দ্যাট ইজ দ্য সিল্ক থ্রেড। ঠিক আছে, চল নেক্সট। দ্য সিল্ক থ্রেড ওয়াজ সাপ্লাইড টু আন্ট পলি। তা আন্ট পলিকে সিল্ক থ্রেড কে সাপ্লাই করেছিল? আন্ট পলিকে সিল্ক থ্রেডটা দিয়েছিল আর কি টম, মেরি, সিড না হারসেলফ, মানে নাকি নিজেই নিয়েছিল আন্ট পলি? তাহলে অপশনটা হয়ে যাচ্ছে মেরি, কারণ আন্ট পলি মেরিকেই বলেছিল যে একটা আমাকে সিল্ক থ্রেড দাও। ঠিক আছে, নেক্সট। আলটিমেটলি দ্য ব্রোকেন টুথ হ্যাং ফ্রম। তো সেই যে টানার পরে যে দাঁতটা যে ভেঙে গেছিল, তো সেই ভাঙা দাঁতটা ঝুলছিল কোথা থেকে? দ্য বেডপোস্ট মানে কি? বেডপোস্ট মানে হচ্ছে যে তোমাদের ওই বিছানার, দেখবে আগেকার দিনে বিছানার চারটে কোণায় এরকম চারটে লম্বা লম্বা এরকম রড মতন থাকতো, ঠিক আছে? তো ওটাকে বলা হয় বেডপোস্ট। ওটা অ্যাকচুয়ালি ওই মশারি টাঙাতে কাজে লাগে। তো সেই বেডপোস্ট থেকে ঝুলছিল, নাকি গাম কথাটার মানে কি? এটা একটা মানে বায়োলজিক্যাল টার্ম। গাম কথাটার মানে হচ্ছে মাড়ি। আমাদের দাঁতে যে মাড়ি থাকে না, যেখান থেকে দাঁতগুলো ওঠে, ওটাকে বলা হয় গাম। অপশন সি আন্ট পলিজ হ্যান্ড, নাকি আন্ট পলির হাত থেকে ঝুলছিল, নাকি অপশন ডি বেড, বিছানা থেকে ঝুলছিল? তাহলে আমরা সবাই জানি যে এই টুথটা ঝুলছিল কোথা থেকে? না বেড পোস্ট থেকে। কেন? সেই মনে আছে সেই দাঁত তোলার প্রসেসটা? দাঁত তোলার প্রসেসটা মনে আছে? যে সেই ওকে ধরে সেই দাঁতটাকে বেড পোস্টের সঙ্গে একটা এন্ডে বেঁধে দিয়ে ওকে আর একটা এন্ড থেকে টানা হয়েছিল। তো যেই দাঁতটা খুলে চলে এলো, অমনি বেড পোস্টের সঙ্গে দাঁতটা ঝুলতে লাগলো। এটা একদম বইতেই রয়েছে, একদম বইয়ের থেকেই আমি খুঁটিয়ে সমস্ত প্রশ্ন কিন্তু দিয়েছি এখানে, ঠিক আছে? আর এগুলো ইকুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। চলো, when Tom started thinking of bunking of school bunking, এই ওয়ার্ডটা তো তোমরা সবাই শুনেছো, যে স্কুলে থাকতে স্কুল বাঙ্ক করা, ক্লাস বাঙ্ক করা, এটা তোমরা সবাই শুনেছো এই ওয়ার্ডটা। তার মানে আমরা সবাই জানি যে স্কুল বাঙ্ক করা মানে হচ্ছে স্কুল থেকে কেটে যাওয়া, মানে পালিয়ে যাওয়া। তো when Tom started thinking of bunking of the school, he was, যখন টম ভাবছিল যে স্কুলও বাঙ্ক করবে, he was lying on bed, বিছানায় শুয়েছিল, নাকি প্লেইং উইথ সিড, তার ভাইয়ের সাথে খেলছিল, নাকি ইটিং, খাচ্ছিল, নাকি বিজি ইন ফিশিং? তো একদম গল্পটার প্রথমে মনে করো তো, যখন ও ভাবছিল যে আজকে স্কুলটা কাট করলে হয়, আজকে স্কুলটা না গেলেই হয়, তখন সে কি করছিল? তখন হি ওয়াজ লাইং ইন বেড। ঠিক আছে, সো দিস ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। বিফোর স্টার্টিং টু গ্রোন, মানে গোঙানি শুরু করার আগে, বিফোর স্টার্টিং টু গ্রোন টম
তো গোঙানি শুরু করার আগে টম কি করেছিল? woke up seed, সিডকে জাগিয়েছিল। called আন্ট পলিকে ডেকেছিল, নাকি অপশন সি ইন্সপেক্টেড হিজ সোর টো, নাকি তার ক্ষতপূর্ণ পাটা ইন্সপেক্ট করেছিল মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিল, নাকি অপশন ডি ক্রাইড বিটারলি মানে খুব মানে হাউ করে কেঁদে উঠেছিল। বিটারলি মানে খুব তীক্ষ্ণভাবে বা তীব্রভাবে কান্নাকাটি করেছিল। তো আমরা সবাই জানি যে গ্রোনিংটা শুরু করার আগে ও তো একটা প্ল্যান কষছিল, তাহলে সেই প্ল্যানটা কষার জন্য আগে কি করেছিল? ইন্সপেক্টেড হিজ সোর টো, তার পায়ের ক্ষতটাকে ভালো করে ইন্সপেক্ট করেছিল। নেক্সট, দ্য স্টোরি টম, এটা একটা খুব থিম্যাটিক কোয়েশ্চেন, মানে তোমাদের ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোয়েশ্চেন, বাট ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু পরীক্ষাতে নাওয়েডেজ ভীষণ আসছে। আমি বিভিন্ন স্কুলে আমার যত রকম স্টুডেন্টস রয়েছে বিভিন্ন স্কুলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখন থেকে কিন্তু মানে তোমাদের আগে আসতো না খুব একটা, এখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রিলেটেড স্টাডিও কিন্তু করতে হয়। মানে ধরো গল্পটা যদি কোনো অথারের নাম থাকে সেই অথার, বা গল্পটা যদি কোনো একটা উপন্যাস বা নাটকের অংশ হয় তাহলে তার নাম কি, ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন্সও কিন্তু পড়তে হবে। তো সেই জন্য আমি দেখো নিয়ে এসছি একটা দুটো কোয়েশ্চেন। তো দ্য স্টোরি টম লুজেস আ টুথ ওয়াজ রিটেন বাই, গল্পটা কার লেখা? ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের সবার ইউ অল মাস্ট নো দ্য নেম অফ মার্ক টোয়েন। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে, মার্ক টোয়েন। নেক্সট, দ্য স্টোরি টম লুজেস আ টুথ, এটাও একটা থিম্যাটিক্যাল কোয়েশ্চেন। দেখো, দ্য স্টোরি টম লুজেস আ টুথ ইজ টেকেন ফ্রম আ ফেমাস নভেল, একটা খুব বিখ্যাত উপন্যাস থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড দ্য নেম অফ দ্য নভেল ইজ, সেই নভেলটার নাম কি ছিল? দেখো, অপশন এ দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার, টম সোয়ারের অ্যাডভেঞ্চার্স। অপশন বি কি? দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন। অপশন সি দ্য অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো, নাকি দ্য লাইফ অফ সিড। এই চারটে বইয়ের নাম দেওয়া আছে, তোমাদেরকে বলতে হবে কোন উপন্যাসটা থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। তাহলে তোমাদেরকে এটা ভালো করে জানিয়ে রাখি, তোমরা হয়তো জানো যারা যখন গল্পটা পড়েছো বা তোমাদের স্কুলেও ডিসকাস করেছে যে টম লুজেস আ টুথ মার্ক টোয়েনের লেখা, এবং মার্ক টোয়েনের দুটো বিখ্যাত উপন্যাস আছে। মানে হি ইজ অনলি রিমেম্বার্ড অনলি ফর টু অফ দিস নভেলস, ঠিক আছে। তাহলে সেই নভেলস দুটোর নাম কি? হোয়াট আর দিস টু নভেলস? দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন, ঠিক আছে। এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নভেল, এবং আজকে এই যে গল্পটা আমাদের নেওয়া হয়েছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার থেকে। ভুল করেও কিন্তু হাকলবেরি ফিন লিখো না, ঠিক আছে, মনে থাকবে আনসারটা। চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। রেইজিং হিমসেলফ অন হিজ এলবো, কনুইয়ে ভর দিয়ে ওঠার পর সিড কি করেছিল? কনুইয়ে ভর দিয়ে ওঠার পর সিড লাফড, হেসেছিল, নাকি স্টেয়ার্ড অ্যাট টম, টমের দিকে তাকিয়েছিল, নাকি বিকেম অ্যাংশাস। অ্যাংশাস মানে কি? অ্যাংশাস মানে খুব উদ্বিগ্ন হওয়া, ঠিক আছে, উদ্বিগ্ন হয়েছিল, নাকি বিকেম কিউরিয়াস, খুব উৎসাহী হয়েছিল। তাহলে আমরা সবাই জানি আনসারটা কি হবে, যে সিড কনুইয়ে ভর দিয়ে ওঠার পর উঠে প্রথমে স্টেয়ার্ড অ্যাট টম, টমের দিকে তাকিয়েছিল, ঠিক আছে, বুঝেছো? চলো লাস্ট কোয়েশ্চেন এমসিকিউর আজকের আমাদের। আই ফরগিভ এভরিবডি ওয়াজ সেড বাই, আই ফরগিভ এভরিবডি, এটা কিন্তু ভীষণ খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এটা থেকে তোমাদের কোয়েশ্চেন্স আসতে পারে। আই ফরগিভ এভরিবডি ওয়াজ সেড বাই, এটা কে বলেছিল? এটা বলেছিল সিড, টম, আন্টি না মেরি? কে বলেছিল? এটা একদম দেখবে গল্পটার লাস্টে রয়েছে যে ইট ওয়াজ সেড বাই টম, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এমসিকিউ সেকশনটা কভার হলো। তো তোমরা একটুখানি নিজেরাই দেখো তো যে এই এমসিকিউ সেকশনটাই যে আমি বুঝিয়ে আনসারসগুলো বলে দিলাম, তা আমি আনসারগুলো বলার আগে তোমরা কজন নিজেরা আগে থেকে আনসার দিতে পেরেছ? যদি মোটামুটি 20টা তো কোয়েশ্চেন ছিল, 20টার মধ্যে যদি 18-19টা ঠিক হয় তাহলে বুঝতে হবে যে তোমাদের প্রিপারেশন ইজ অল ওকে। কিন্তু যদি তার কম হয়, যদি 15-14 এগুলোরও কম হয়, তাহলে তো বুঝতেই হবে যে তোমাদের প্রিপারেশন কিন্তু কোথাও একটা গন্ডগোল থেকে যাচ্ছে। তাই প্রিপারেশনে আমাদের যদি গন্ডগোলটা না থাকে এবং খুব ভালো করে এফেক্টিভ ওয়েতে প্রিপারেশন নিতে হয়, তাহলে আমাদের মন দিয়ে পড়াশুনো তো করা উচিত, এবং সেই সাথে কিন্তু একটা খুব সুন্দর একটা ওয়েল ডিজাইনড স্টাডি ফ্লো ফলো করা উচিত। স্টাডি ফ্লো মানে আর কিছুই না, স্টাডি রুটিন। সেই এফেক্টিভ স্টাডি ফ্লোটা কেমন হতে পারে চলো একটু দেখে নেওয়া যাক। ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক।
পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো এর অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। আচ্ছা, তাহলে দেখলে তো যে একটা সুন্দর স্টাডি ফ্লো মেনটেন করলে, যেরকম তোমাদের দেখালাম আমি, তো এইরকম একটা স্টাডি ফ্লো মেনটেন করলে কিন্তু তোমার পরীক্ষাতে ভালো রেজাল্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তাই স্টাডি ফ্লোটা অবশ্যই মেনটেন করো আর মন দিয়ে পড়তে থাকো। চলো আমরা আবার ক্লাসে ফিরে আসি। তো এই এক্সারসাইজ 2তে যেটা আমাদের বলছে সেটা হচ্ছে তোমাদের বইয়ের এক্সারসাইজটাই আমি সলভ করাচ্ছি। তো বইয়ের এক্সারসাইজে দেখো রয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। 15টা ওয়ার্ডে কিন্তু আমাদের আনসারগুলো দিতে হবে। ঠিক আছে, 15 ওয়ার্ডস। এই মানে এটাকে তুমি বলতে পারো, আগেরটা ছিল এমসিকিউ, এটাকে তুমি বলতে পারো কিন্তু এসএকিউ। এসএকিউ মানে কি? এসএকিউ মানে হচ্ছে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স। ঠিক আছে, তো চলো এই কোয়েশ্চেন্সগুলো আমরা দেখে নিই। তবে কোয়েশ্চেন্সগুলো আমি নিয়ে এসেছি তার একটা অন্যতম কারণ হচ্ছে তোমরা কোয়েশ্চেন্সগুলো দেখো, আনসার্সগুলোকে পারলে খাতায় কপি করো এবং সেই সাথে কিন্তু বোঝো যে একটা আনসার আমি কিভাবে লিখতে পারি। ঠিক আছে, তোমাদের মধ্যে অনেকেরই একটা খুব ব্লাইন্ড টেন্ডেন্সি থাকে যে যেটা তোমাদের টেক্সট তুলে দিয়ে দেয়, যেই টেক্সটটা তুলে দিয়ে দিল অমনি টেক্সট থেকে দেখে একেবারে কাট কপি পেস্ট করে আনসারটা তোমরা খাতায় লিখে দাও, যার ফলে অনেক সময়তেই তোমাদের কিন্তু মার্কসটা সেরকম সিন প্যাসেজ থেকে আসে না। ঠিক আছে, তো সেই কাট কপি পেস্ট করে আনসার যদি না দিই তাহলে কি করে একটা সুন্দর আনসার আমরা লিখতে পারি? যতই আমাদের টেক্সট তুলে দেওয়া থাকুক, আনসার্স কিন্তু আমাদের খুব ভালো করে রেডি করতে হবে। চলো একটা তোমাদের এক্সাম্পল দেখাই। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের এক্সারসাইজের কি বলছে,
এক্সারসাইজ 2 এর which one of Tom's teeth had come loose? টমের কোন দাঁতটা লুজ হয়ে এসেছিল? ইন দ্য স্টোরি টম লুজেস আ টুথ, এইভাবে কিন্তু একটা আনসার ইউ হ্যাভ টু বিগিন অর ইউ মাস্ট বিগিন, ঠিক আছে, ইন অর্ডার টু গেট গুড মার্কস। ইন দ্য স্টোরি টম লুজেস আ টুথ, ওয়ান অফ টমস আপার ফ্রন্ট টিথ হ্যাড কাম লুজ। টমের আপার ফ্রন্টের মানে উপরের পাটি, আপার ফ্রন্ট মানে উপরের পাটি, উপরের পাটির দাঁতের একটা দাঁত কিন্তু লুজ হয়ে এসেছিল, ঠিক আছে। তো এইভাবে আমরা আনসারগুলোকে লিখবো এক এক করে। তোমরা যদি পারো লিখে নাও, আদারওয়াইজ স্ক্রিনশটও তুলে রাখতে পারো। হাউ আর সিড অ্যান্ড মেরি রিলেটেড টু টম? এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসছে, আরও আসবে, ঠিক আছে। সিড অ্যান্ড মেরি টমের সাথে কি করে রিলেটেড ছিল? আমরা আনসারটা কি জানি, সিড আর টম দুই ভাই ছিল, মেরি তাদের বোন ছিল। তাহলে আমরা দেখে নিই একবার। ইন দ্য স্টোরি টম লুজেস আ টুথ, সিড ওয়াজ টমস ব্রাদার অ্যান্ড মেরি ওয়াজ হিজ কাজিন, মানে বোন ছিল আর কি, তো কাজিন ইয়ে ছিল। তো সিড ওয়াজ টমস ব্রাদার অ্যান্ড মেরি ওয়াজ হিজ কাজিন। সো দিস ইজ দ্য আনসার। হয়ে গেল আমাদের। খুব ছোট্ট কনসাইজ ওয়েতে আমরা আনসারগুলোকে লিখবো। নেক্সট, ওয়াই ডিড টম আস্ক সিড নট টু স্টার হিম? আচ্ছা, এই স্টার কথাটার মানে কি? এই স্টার কথাটার মানে হচ্ছে শেক বা নাড়ানো, শেকিং, ঠিক আছে। তো ওয়াই ডিড টম আস্ক সিড নট টু স্টার হিম, তাকে নাড়াচাড়া করতে কেন না করেছিল? ইন দ্য স্টোরি টম লুজেস আ টুথ, টম আস্কড সিড নট টু স্টার হিম বিকজ, কারণ যখনই একটা জিনিস মাথায় রাখবে, যখনই কোনো কোয়েশ্চেনের WH ওয়ার্ডের মধ্যে ওয়াই থাকবে তখন কিন্তু আনসারে ইটস বেটার তোমরা একটা বিকজ ওয়ার্ড নিয়ে এসো। মানে কোয়েশ্চেনটা পুরোটা টুকে যে ইন দ্য স্টোরি টম লুজেস আ টুথ, টম আস্কড সিড নট টু স্টার হিম, পুরোটা লিখে বিকজ, কারণ কি করেছিল, ইট মাইট কিল হিম, সেটা তাকে মেরে ফেলতে পারে, মানে তার প্রাণ নিয়ে নিতে পারে, ঠিক আছে। তাহলে মানে অ্যাকচুয়ালি আনসার কিন্তু এইটা, ইট মাইট কিল হিম, কিন্তু আমাদেরকে আনসারটাকে খুব সুন্দর গুছিয়ে লেখার জন্য এই ফার্স্টের এই কটা ওয়ার্ড কিন্তু লিখতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট, ওয়াই ডিড টম প্রিটেন্ড হিজ টো ওয়াজ পেইনিং? টম কেন প্রিটেন্ড করেছিল? আচ্ছা, প্রিটেন্ড করার মানেটা কি? প্রিটেন্ড করা মানে হচ্ছে, প্রিটেন্ড কথাটার মানে হচ্ছে ভান করা। আমরা বলি না ভান করেছে, হ্যাঁ, ও ভেগ ধরেছে, এটা প্রিটেন্ড, দেখাচ্ছে আর কি। ওয়াই ডিড টম প্রিটেন্ড হিজ টো ওয়াজ পেইনিং? তার টো ব্যথা করছে, কেন এটা প্রিটেন্ড করেছিল? না, ইন দ্য স্টোরি টম লুজেস আ টুথ, টম pretended that his toe was paining because he wanted to avoid going to school. দেখো আবার আমি কিন্তু এটাকে লিখেছি, যেহেতু ওয়াই রয়েছে WH ওয়াইড, আমি কিন্তু দেখো এখান থেকে এই বিকজ অবধি নিয়ে এসেছি পুরো কোয়েশ্চেনটা তুলে। বিকজ দিয়ে তারপর লিখছি হি ওয়ান্টেড টু অ্যাভয়েড, সে অ্যাভয়েড করতে চেয়েছিল। কিসে অ্যাভয়েড করতে চেয়েছিল? না, গোয়িং টু স্কুল, তো স্কুল যাওয়াটাকে অ্যাভয়েড করতে চেয়েছিল। দ্যাটস ওয়াই হি ওয়াজ প্রিটেন্ডিং দ্যাট হিজ টো ওয়াজ পেইনিং। নেক্সট, আচ্ছা, তো এই কটা আমাদের হলো এক্সারসাইজের কোয়েশ্চেন। দেখো তোমাদের বইতে এক্সারসাইজের এই কটা কোয়েশ্চেন ছিল এক্সারসাইজ 2-তে। তো এবার এই শর্ট কোয়েশ্চেন্সের মধ্যে আরও কিছু আমি এক্সট্রা কোয়েশ্চেন্স তোমাদেরকে দেখাবো, যেগুলো এক্সামে আমাদের আসতে পারে। তো নেক্সট কোয়েশ্চেন, ওয়াই ওয়াজ মানডে মিজারেবল টু টম? ভেরি ইজি কোয়েশ্চেন অ্যান্ড ভেরি সিম্পল কোয়েশ্চেন। মানডে কেন মিজারেবল? মানডে আমাদের কাছে মিজারেবল কেন হয়? না, কাজে যেতে হয় বা স্কুলে যেতে হয়, তাহলে সেটাই হবে আনসার এখানেও। ইন দ্য স্টোরি টম লুজেস আ টুথ, মানডে অলওয়েজ সিমড মিজারেবল। সিমড মানে মনে হওয়া, ঠিক আছে। তো মানডেটা সবসময় মিজারেবল মনে হতো টমের কাছে, বিকজ মানডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং অ্যাট স্কুল। এইটা তোমরা এই আনসারটা তোমাদের টেক্সট থেকে একদম লাইনটা কপি করে দিতে পারো, তবে তার আগে কিন্তু এই পোর্শনটা লিখতে হবে আপ টু বিকজ অবধি, ঠিক আছে। তারপরে তোমরা এই আনসারটা দিয়ে দিতে পারো যে মানডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, হোয়াট সিমটমস অফ এইলমেন্ট ডিড হি ফাইন্ড ইন হিমসেলফ ফার্স্ট? তো তার যে শরীরের মধ্যে কি কি সিমটমস পেয়েছিল এইলমেন্ট। এইলমেন্ট মানেটা আমি MCQ করানোর সময় বলেছি, এইলমেন্ট মানে অসুস্থতা। তো অসুস্থতার কি কি লক্ষণ সে তার নিজের শরীরের মধ্যে পেয়েছিল। In the story, Tom loses a tooth. At first, he found the symptoms of stomach ache. তো সে পেট ব্যথার সিমটম তার মধ্যে প্রথমে কিন্তু খুঁজে পেয়েছিল। At first, he found the symptoms of stomach ache in himself.
সে তার মধ্যে প্রথম স্টমাক এক বা পেট ব্যথার সিমটম খুঁজে পেয়েছিল। নেক্সট, why did Tom hesitate to groan even when he had found symptoms of loose teeth? তো যখন টম লুজ টিথটা তার করেছিল, হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ লুজ টিথ, যখন তার বুঝতে পেরেছিল যে দাঁতটা হয়তো পড়ে যাবে, তখন সে কি করেছিল, কেন চেঁচাতে মানে গুঙাতে কেন হেজিটেট করেছিল। তো পরে গুঙিয়েছিল, কিন্তু প্রথমে তো হেজিটেট করেছিল। তার কারণটা কি? তার কারণটা আর কিছুই না, আমরা আনসারে দেখব যে ইন দ্য স্টোরি টম লুজেস আ টুথ, টম হেজিটেটেড টু গ্রোন বিকজ, আবার সেই কোয়েশ্চেনটা শুরু করে আপ টু বিকজ অব্দি। আনসারটা an answer goes like this: if Aunt Polly could hear her, if Aunt Polly could hear, যদি Aunt Polly শুনতে পান, she would surely pull it out which scared him. Aunt Polly কিন্তু কোনো কথা শুনবেন না, দাঁতটাকে ধরে তুলে দেবে, যেটায় সে ভয় পেয়েছিল, যেটা তাকে ভয় পাইয়েছিল, scared, ঠিক আছে, which is scared him. বোঝা গেছে? নেক্সট, who came along with Aunt Polly upstairs? তো আন্ট পলি যখন খবর পেয়ে উপরে এলো, আন্ট পলি কোথায় থাকতো? ডাউন স্টেয়ার্স মানে নিচে থাকতো, আর আপস্টেয়ার্সে ওরা থাকতো, ওই টম সিড ওরা থাকতো। তো আন্ট পলি যখন খবর পেলো, আন্ট পলি তো হন্তদন্ত হয়ে উপরে উঠে এলো। তো তার সাথে কে ছিল, কে এসেছিল আন্ট পলির সাথে উপরে? ইন দ্য স্টোরি টম লুজেস আ টুথ, সিড অ্যান্ড মেরি কেম আপস্টেয়ার্স অ্যালং উইথ আন্ট পলি। তো আন্ট পলি যখন উপরে এসেছিল, তার সাথে দুজন ছিল। কে ছিল? একজন হচ্ছে সিড অ্যান্ড একজন মেরি। দিস ইজ দ্য আনসার। এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু ভালো করে সবাই পরীক্ষার আগে মেক শিওর যে পড়ে যাচ্ছ, ঠিক আছে? হোয়াট ডিড আন্ট পলি ওয়ান্ট ফ্রম মেরি হিয়ারিং টমস টুথেক? তো টমের দাঁত ব্যথা হচ্ছে, এটা শুনে আন্ট পলি মেরির থেকে কি চেয়েছিল? দেখিনি আমরা আনসারটা। ইন দ্য স্টোরি টম লুজেস আ টুথ, আন্ট পলি আস্কড মেরি টু ব্রিং, মেরিকে আনতে বলেছিল আ সিল্ক থ্রেড। দিস ইজ দ্য অ্যাকচুয়াল আনসার, আ সিল্ক থ্রেড হিয়ারিং টমস টুথেক, টমের দাঁত ব্যথা শুনে, ঠিক আছে, কারণ ওটা দিয়েই তো দাঁতটা তুলবে। নেক্সট, হাউ ডিড টম স্মাইল আফটার লুজিং ওয়ান অফ হিজ টিথ? এটা মজার কোয়েশ্চেন যে টম কিরকম করে হাসছিল, দাঁত যখন তোলা হয়ে গেল তখন টমের হাসিটা কিরকম লাগছিল। কিরকম আর লাগবে, দাঁত তোলা হয়ে গেলে, এটা বাচ্চা ছেলে যদি সামনের দাঁত তোলা হয়ে যায় ফোকলা লাগবে তাকে, ওটাই বলতে হবে আনসারে। In the story, Tom loses a tooth after losing one of his teeth. Tom smiled in a new and admirable way. ঠিক আছে, তোমরা এই নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়েটা বইতে আছে, কারণ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল মানে কি? সত্যি কি দাঁত তুললে কাউকে অ্যাডমায়ার করার মতো তার লুকিংটা হয়? একদমই না, এটা একটা সার্কাজম করা হয়েছে, মানে মজা করা হয়েছে, ব্যঙ্গ করা হয়েছে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে, তোমরা সেটাই লিখবে। আচ্ছা, তো এইটা গেল আমাদের এক্সারসাইজ 2, যেটা হচ্ছে এসএ কিউ। তো এইবারে আমরা করব যে তোমাদের বইয়ে দেখো এক্সারসাইজ 3-তে আছে, এর থেকে আরেকটু বেশি মার্কসের, মানে ওই কোয়েশ্চেন্সগুলো যদি 1 মার্কস করে আসে, এই কোয়েশ্চেন্সগুলো আসবে 2 মার্কস করে, ঠিক আছে? যদিও এই মার্কসগুলো কিন্তু স্কুল টু স্কুল ভ্যারি করে অনেক সময়। তো আমরা দেখে নিই, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ 25 ওয়ার্ডস। এখানে আমাদের আনসারগুলোকে 25টা ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। আগেরটা ছিল 15, এটা হচ্ছে 25। চলো দেখি। হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম আ ডক্টর? তো টম কি মনে পড়লো যে একজন ডাক্তারের থেকে ও কি শুনেছিল, যেটা তার মনে পড়লো। তাহলে দেখা যাক যে হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম আ ডক্টর ইন দ্য স্টোরি। যদিও এই কোয়েশ্চেনটা আমরা এমসিকিউতে পড়েছি, এটাকে একটু বড় করে আমরা পড়বো। টম লুজেস আ টুথ, টম হার্ড ফ্রম আ ডক্টর দ্যাট সার্টেন এইলমেন্ট, মানে কিছু নিশ্চিত অসুখ, মানে কিছু নির্দিষ্ট অসুখ আর কি, সার্টেন এইলমেন্ট, কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days, মানে কিছু অসুখ হলে নিশ্চিত যে একটা পেশেন্টকে সেই পার্টিকুলার পিকুলিয়ার অসুখটা কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days, মানে বিছানায় 3 দিনের জন্য একেবারে ফেলে দেয়, সে আর উঠতে পারে না। অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার, এটা একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা LOSE হবে, মেক হিম লুজ আ ফিঙ্গার, এবং তার একটা আঙুল খসিয়ে দেয়। মানে কোন একটা ডাক্তারবাবু থেকে শুনেছে, আমরা জানি না, তো সেই ডাক্তারবাবু থেকে শুনেছে যে কোনো নিশ্চিত অসুখ আছে, সেই অসুখ হলে একটা কেউ বিছানায় 3 দিন পড়ে থাকে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য 3rd day ওর আঙুল একটা খসে পড়ে যায়, গড নো ওয়াই। তো এটাই হচ্ছে আমাদের আনসার। নেক্সট, হাউ ডিড আন্ট পলি রিঅ্যাক্ট টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং? তো
আন্ট পলি খবর পেয়েছিল যে টম মারা যাচ্ছে। তো সেই মারা যাচ্ছে কে খবর দিয়েছিল? সিড দিয়েছিল। তো সেই খবরটা শুনে আন্ট পলি কিভাবে রিয়্যাক্ট করেছিল চলো দেখে নিই আনসারটা। ইন দ্য স্টোরি টম লুজেস আ টুথ, আন্ট পলি ইনিশিয়ালি কুড নট বিলিভ। ইনিশিয়ালি কথাটার মানে কি? ইনিশিয়ালি কথাটার মানে হচ্ছে প্রাইমারিলি বা প্রাথমিকভাবে, ঠিক আছে? মানে প্রথমে কুড নট বিলিভ দ্য নিউজ, তিনি বিশ্বাস করেননি। দেন শি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড মেরি, মেরি কমা দিয়ে টমস কাজিন। প্রথমে বিশ্বাস করেনি, তারপর ভেবেছে না সত্যি হলেও হতে পারে, যাই দৌড়তে দৌড়তে চলে গেল কাকে কাকে নিয়ে? না সিড অ্যান্ড মেরি অর্থাৎ টমস কাজিন। নেক্সট, হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট? এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় দেয়, আমি তাই একটা স্টার দিচ্ছি এই কোয়েশ্চেনে। তো টমের দাঁতটা কি করে তুলে নেওয়া হয়েছিল দেখা যাক। ইন দ্য স্টোরি টম লুজেস আ টুথ, আন্ট পলি ফ্যাসেন্ড ওয়ান এন্ড অফ আ সিল্ক থ্রেড টু টমস লুজ টুথ। মানে ওই যে সিল্ক থ্রেডটা ছিল, এটা আন্ট পলি ফ্যাসেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস লুজ টুথ, মানে ওই সুতোটার একটা দিক টমের দাঁতে বেঁধে দিল, অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, এবং সুতোটার আরেকটা দিক কোথায় বেঁধে দিল? না বেড পোস্টে বেঁধে দিল। দেন শি টুক আউট দ্য টুথ বাই পুলিং দ্য থ্রেড। একটা দাঁত, একটা সুতোর দিক দাঁতে বেঁধেছে, আর একটা সুতোর দিক কোথায় বেঁধেছে? বেড পোস্টে বেঁধেছে। তারপর যেই টেনেছে অমনি দাঁতটাও খুলে চলে এসছে। সো দিস ইজ দ্য প্রসিডিওর, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ দ্য প্রসিডিওর হাউ টম লুজ টুথ ওয়াজ টেকেন আউট, ঠিক আছে? এটা হচ্ছে আনসার। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের এই যে আমাদের তিনটে কোয়েশ্চেন, এটা আমাদের এক্সারসাইজে ছিল 25 ওয়ার্ডসের কোয়েশ্চেন্সগুলো। এবার আমরা এই যে 25 ওয়ার্ডসের কোয়েশ্চেন্স আরও এক্সট্রা কি আসতে পারে সেটা দেখে নেব আমাদের টেস্ট ইয়োরসেলফ সেগমেন্টে। চলো, ওয়াই ডিড টম ফিল হিমসেলফ লাকি? টম কেন নিজেকে লাকি ফিল করছিল? কেন দেখি আমরা। ইন দ্য স্টোরি টম লুজেস আ টুথ অন মানডে, মানে সোমবার, টম উড অলওয়েজ ফাইন্ড সাম এলমেন্ট টু অ্যাভয়েড গোয়িং স্কুল। তো প্রত্যেকবার এটা হয় যে মানডে, কারণ টম, তোমরা যদি উপন্যাসটা পড়ো, গোটা উপন্যাসটা অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার, দেখবে টম মারাত্মক একটা দুষ্টু ছেলে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই গল্পটা পড়েও একটা আইডিয়া করেছো টম মারাত্মক একটা দুষ্টু ছেলে। যদি উপন্যাসটা পড়লে আরো ভালো মতো বুঝতে পারবে, ঠিক আছে? সো ইন দ্য স্টোরি টম লুজেস আ টুথ অন মানডে, টম উড অলওয়েজ ফাইন্ড সাম এইলমেন্ট। প্রত্যেক সোমবার আসলেও এরকম করে যে কিছু না কিছু ওর অসুখ হয়, টু অ্যাভয়েড স্কুল, অ্যান্ড দিস টাইম হি ফাউন্ড দ্যাট ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। এবং এই সময় টম কি পেয়েছিল? না এই সময় টমের মনে হয়েছিল যে ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার একটা আপার ফ্রন্টের দাঁত লুজ হয়ে পড়েছে। তো সো হি ফেল্ট লাকি। তো যেই নাকি ওর দাঁতটা লুজ হয়ে পড়েছে অমনিও ভেবেছে ব্যাস এইবার একটা এক্সকিউজ পাওয়া গেল, আমি স্কুল কামাই করব। দ্যাট ইজ দ্য আনসার, ঠিক আছে? চলো নেক্সট, হাউ ওয়াজ টম কট ইন হিজ ওন ট্র্যাপ? টম তার নিজের ট্র্যাপে কি করে পড়ে গেছিল? টম তার নিজের ট্র্যাপে কি করে পড়লো? ইন দ্য স্টোরি টম লুজেস আ টুথ, টম প্রিটেন্ডেড দ্যাট হিজ টুথ ওয়াজ একিং টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল। টম ভাব করলো, সেই আবার দেখো প্রিটেন্ড কথাটা আসছে, টম প্রিটেন্ডেড দ্যাট হিজ টুথ ওয়াজ একিং, তার দাঁত ব্যথা করছে, ঠিক আছে? টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, স্কুল যাওয়ার জন্য সেই ভানটা করলো, না যাওয়ার জন্য। When Aunt Polly wanted to fix the problem by pulling out the tooth, Tom confessed all and caught in his own trap. কিন্তু টম দাঁত ব্যথার ভান করেছিল ঠিক, কিন্তু ও দাঁত তোলাকে তো খুব ভয় পেত। এবার যেই নাকি আন্ট পলি বলল যে এবার তাহলে দাঁতটা তুলতে হবে, তখন টমের কিন্তু সব ভেতরে গোলমাল হয়ে গেল, এবং তো ও সব কিছু কনফেস করলো। কি করলো? টম কনফেসড অল, এটা লাস্টে লিখতে হবে, অ্যান্ড কট ইন হিজ ওন ট্র্যাপ, এবং তার নিজের পাতা ফাঁদে ও নিজেই ধরা পড়ে গেল, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন, ওয়েন ডিড টম ফিল আ লিটল ফুলিশ? টমের কখন নিজেকে বোকা বোকা লাগছিল? ইন দ্য স্টোরি টম লুজেস আ টুথ when Aunt Polly came upstairs, যখন আন্ট পলি আপস্টেয়ার্সে এসেছিল, অ্যান্ড ফাউন্ড টমস গ্রোনিং ফলস, এবং যখন দেখলো যে টমের এই গোঙানি এটা ফলস, এটা মানে ধাপ্পা, ঠিক আছে? শি রিবিউকড হিম, সে তাকে খুব বকাবকি করেছিল। রিবিউক কথাটার মানে হচ্ছে বকাবকি করা, সে তাকে খুব রিবিউক করেছিল। দেন টম ফেল্ট আ লিটল ফুলিশ, তখন টম নিজেকে একটু বোকা বোকা মনে হয়েছিল, কারণ নিজে ধরা পড়ে গেছে।
নেক্সট। আচ্ছা, তো এই আমাদের মোটামুটি কোয়েশ্চেন্সগুলো হয়ে গেল। তো এই চ্যাপ্টার থেকে যত রকম কোয়েশ্চেন্স হয় আমি আলোচনা করে দিলাম। আমি বারবার বলছি যে এই প্রত্যেকটা কোয়েশ্চেন্স কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, এবং ধরে রাখতে পারো যে এর বাইরে এক্সামে কোয়েশ্চেন্স হবে না। হ্যাঁ, হয়তো তোমাকে যেই কোয়েশ্চেনটা আমি এখানে 25 ওয়ার্ডসে করেছি সেটা হয়তো এলো 15 ওয়ার্ডসে, সেটা হতে পারে, বা হয়তো সেই একই কোয়েশ্চেন কজ এফেক্টের ভাবে এলো, সেটা হতে পারে। বাট এই যে টপিকগুলো আমি করালাম, এই পয়েন্টগুলো, এর বাইরে কোয়েশ্চেন্স কিন্তু হবে না। তাই মন দিয়ে আমি সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওটা কিন্তু বারবার তোমরা দেখবে আর টাইম স্ট্যাম্পটা ইউজ করবে। চলো, ডু অ্যাজ ডিরেক্টেড মানে এইবারে আমরা যে সেগমেন্টে ঢুকে যাচ্ছি, দ্যাট ইজ সবার যেইটাতে ভয়, গ্রামার কি করে করব। চলো দেখে নি। এই এক্সারসাইজে আমাদের বইতে যে গ্রামারগুলো আছে আমরা সেগুলো সলভ করি এক এক করে। বলছে এই যে রফিক ওয়াজ রানিং ফাস্ট, ঠিক আছে, এটাকে কি বলেছে দেখো, বলেছে চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে আমরা জানি যে সেন্টেন্স ইজ অফ 5 টাইপস, 5 রকমের হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি, ঠিক আছে। তো ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্স, তো যেখানে কোয়েশ্চেন্স থাকে, তার মানে এখানে এটা হচ্ছে আমাদের কিসে আছে, ফুল স্টপ মানে হচ্ছে আমাদের অ্যাসার্টিভে রয়েছে, তো অ্যাসার্টিভ থেকে আমাদের ইম্পারেটিভ করতে হবে। তাহলে আমরা যদি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে করি তাহলে আমরা অনেক ক্ষেত্রে কি অ্যাড করি বলো তো, আমরা একটা নেগেটিভ ওয়ার্ড অ্যাড করি। নেগেটিভ ওয়ার্ড অ্যাড করলে অনেক সময় পজিটিভ আনসার বেরোয়। সেটা কীরকম দেখা যাক। ধরো এইটাকে আমাকে যদি বলে যে ইন্টারোগেটিভ করতে, রফিক ওয়াজ রানিং ফাস্ট, ঠিক আছে, আমি যেটা লিখবো আনসার, ওয়াজ নট রফিক রানিং ফাস্ট, এবং লাস্টে কিন্তু অবশ্যই আমি একটা এই কোয়েশ্চেন মার্কস দেব, ঠিক আছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, না দিলে কিন্তু পুরো কোয়েশ্চেনটা, আনসারটা পুরো ভুল। তো তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার নট কথাটা আপনি আনলেন কেন, কোয়েশ্চেনে তো নট ছিল না, আমি কেন নেগেটিভ আনলাম? তো দেখো তুমি এই কোয়েশ্চেনটা আনসারটা পড়ো যে ওয়াজ নট রফিক রানিং ফাস্ট, রফিক কি জোরে দৌড়চ্ছিল না? যদি আমরা এভাবে একটা কোয়েশ্চেন্স করি তাহলে আমরা আনসারটা কি পাচ্ছি, হ্যাঁ রফিক জোরে দৌড়চ্ছিল, তাই তো। তার মানে দেখো এখানেও আমাদের অ্যাসার্টিভে সেটাই রয়েছে। এটা একটা আমাদের ট্রান্সফরমেশনের একটা রুল, যে যখন আমাদের এটা কিছু সার্টেন টাইপস অফ সেন্টেন্সেস যখন আমাদের অ্যাসার্টিভে দেয়া থাকে, সেটাকে যখন আমাদের ইন্টারোগেটিভ করতে হয় আমরা তখন সেটাকে কি করি, একটা নট বা নেগেটিভ ওয়ার্ড অ্যাড করি, ঠিক আছে। নেগেটিভ ওয়ার্ড অ্যাড করলে আমরা কিন্তু এই পজিটিভ আনসারটা পেয়ে যাই। চলো লিখে নাও সবাই, আমি নেক্সটটাতে মুভ অন করছি। দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁবাচক বাক্য, ঠিক আছে। তো স্টেটমেন্ট সেন্টেন্স দুরকম হয় আবার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ কেন বলেছে দেখো, তার মানে সেন্টেন্সটা নিশ্চয়ই আমার নেগেটিভে রয়েছে। কি বলছে দেখো, এই দেখো নেভার ওয়ার্ডটা আছে, নেভার ওয়ার্ডটা থাকা মানেই হচ্ছে আমাদের সেন্টেন্সটা নেগেটিভে রয়েছে। দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, ছেলেটা কখনোই এই এক্সাইটিং ইনসিডেন্ট ভুলতে পারবে না, ঠিক আছে। তো আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ বা এই ধরনের বা হ্যাঁবাচক নাবাচক বাক্য যখন আমরা ট্রান্সফর্ম করি একে অপরের সাথে, তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয়, আমি হ্যাঁ থেকে না থেকে হ্যাঁ করতে গিয়ে মানেটা যেন চেঞ্জ না করে দিই, ঠিক আছে। দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স মাস্ট রিমেইন ইনট্যাক্ট, ঠিক আছে, একদম ইনট্যাক্ট রেখে আমাদেরকে চেঞ্জ করতে হবে, মিনিং চেঞ্জ করা যাবে না। আমি নেগেটিভ অ্যাড করতে পারি কিন্তু মিনিং চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে আমাদের নেগেটিভটাকে তুলে দিয়ে পজিটিভ করতে হবে বা অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমরা যদি নেভারটাকে তুলে দিই অথচ মিনিংটাকে এক রাখি তাহলে আনসারটা কি হতে পারে, চলো দেখে নিই আনসারটা। দেখো এর একটা খুব সুন্দর ট্রিক্স হচ্ছে, এই যে ফরগেট মানে ভুলে যাওয়া, তাহলে ভুলে যাওয়ার অপোজিট ওয়ার্ড আমরা যদি অ্যাড করি তাহলে কিন্তু একটা হ্যাঁবাচকও হচ্ছে আবার নেগেটিভ ওয়ার্ডও হচ্ছে না। এটা কিন্তু একটা রুলস ট্রান্সফরমেশনের। চলো দেখে নিই আমরা কি হবে আনসারটা। দ্য বয় would
নেভার ছিল, তাহলে নেভারের অপোজিট কি হতে পারে? নেভার মানে কখনো না, তাহলে কখনো হ্যাঁ ইংলিশ কি? অলওয়েজ। দ্য বয় উড অলওয়েজ, আচ্ছা ফরগেট রয়েছে, তাহলে ফরগেটের অপোজিট কি হবে? দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার। ফরগেট মানে ভুলে যাওয়া, আর রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা। The boy would always remember the exciting incident. এবার সেন্টেন্সটা পড়ো তো। The boy would always remember the exciting incident. ছেলেটা সব সময় এই এক্সাইটিং ইনসিডেন্টটাকে মনে রাখবে। তাহলে এইটার মানে এটা হচ্ছে না যে দ্য নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, কখনোই ভুলবে না। সব সময় মনে রাখা মানে কি? কখনোই না ভোলা। তাহলে তো সেই ব্যাপারটা একই হচ্ছে। তো এইটা কিন্তু রুলস আমাদের পজিটিভ থেকে নেগেটিভ করা, যে আমরা হ্যাঁ বাচক থেকে না বাচক করব, মিনিংটা ইনট্যাক্ট রেখে। ঠিক আছে, চলো। তো তোমাদের সাথে যদি কখনো আবার এই গ্রামারের ক্লাসে একটা নতুন সেশন নিয়ে দেখা হয়, তখন নিশ্চয়ই এই প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে কোর থেকে বোঝাবো। এখন আমরা এই আনসার্সগুলো খালি দেখব। চলো নেক্সট একটা দেখি কি বলছে। বলছে যে উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং চেঞ্জ ইনটু এক্সক্লামেটরি। তো উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং, এটাকে এক্সক্লামেটরিতে করতে হবে। তো এক্সক্লামেটরি মানেটা কি? এক্সক্লামেটরি মানে হচ্ছে যে আমরা জানি বিস্ময়বোধক বাক্য। ঠিক আছে, তো বিস্ময়বোধক বাক্য হচ্ছে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। কোথা থেকে? না উই হ্যাড আ ওয়ান্ডারফুল লাস্ট ইভিনিং, এটা রয়েছে আমাদের স্টেটমেন্টে বা অ্যাসার্টিভে রয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ থেকে আমাদের এক্সক্লামেটরি করতে হবে। ঠিক আছে, তা আমরা জানি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে গেলে যেটা করতে হয় আমাদের, সেটা হচ্ছে একটা এক্সক্লামেশন সাইন তো অবশ্যই আনতে হবে, এবং তার সাথে আমরা কি বিভিন্ন এক্সক্লামেটরি ওয়ার্ডস অ্যাড করতে পারি। চলো দেখা যাক। উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং, ভালো করে বোঝো, উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম। তাহলে এটাকে আমরা এভাবে তো লিখতে পারি, হোয়াট আ হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম, আমরা বলতে পারি না হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম। তো এটা হওয়ার পর হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম, এবার বাকিটা আমরা লিখে দিই। উই হ্যাড লাস্ট ইভিনিং, হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। তো শেষ বিকেলে আমরা কত, সরি এখানে আমার একটা ভুল হলো, এখানে কিন্তু অবশ্যই এক্সক্লামেশন সাইন দিতে হবে। এক্সক্লামেশন সাইন ছাড়া কিন্তু সেন্টেন্স পুরো কেটে দেবে। ঠিক আছে, ইন্টারোগেটিভ বললে কোয়েশ্চেন, এক্সক্লামেটরি বললে এক্সক্লামেশন ছাড়া কিন্তু পুরো কেটে দেবে। তুমি সেন্টেন্সটা ঠিক লেখো, যাই ভুল লেখো। নেক্সট, হি লাভস টু প্লে ফুটবল চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ, এটা কি আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। হি লাভস টু প্লে ফুটবল। তো দেখা যাক, সেই ফার্স্ট এডটার মতো মনে আছে, সেই ফার্স্ট এডটাতে আমরা করেছিলাম যেরকম ইন্টারোগেটিভ করে। তবে এখানে একটা বিষয় আছে। ঠিক আছে, তো ইন্টারোগেটিভটা রয়েছে এখানে, আমাদের কি করতে হবে, এখানে একটা ছোট্ট ডিফারেন্স আছে আগেরটার থেকে। আগেরটায় কিন্তু একটা ছিল মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, রফিক ওয়াজ রানিং ফাস্ট। তো সেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বটা কিন্তু অলরেডি আমাদের কোয়েশ্চেনে ছিল, এখানে কিন্তু বি ভার্বটা নেই। তো আমাদের কি করতে হবে, আমাদের বি ভার্ব একটাকে নিয়ে আসতে হবে। হি লাভস টু প্লে যখন রয়েছে, আমরা এটাকে কি করব, ডাজ। এই ডু ভার্বের বি ভার্বটা কিন্তু নিয়ে আসতে হবে। এখানে কেন ডাজ হলো না, এখানে সাবজেক্টটা কিসে রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, এই জন্য আমাদের এখানে ডাজ একটা আনতে হবে। ঠিক আছে, ডাজ হি, তারপর সাবজেক্ট আনলাম। আরেকটা কথা আমি বলেছিলাম, দেখো ফার্স্টেই তোমাদের, যে স্টেটমেন্ট থেকে ইন্টারোগেটিভ করতে গেলে কিন্তু আমরা অনেক সময় নেগেটিভ ইউজ করি, তাই না, নেগেটিভ ওয়ার্ড। তাহলে এটা কি হবে, ডাজ হি নট, ডাজ হি নট love to play football, does he not love to play football, এইটা হয়ে যাবে আনসার। সে কি ফুটবল খেলতে ভালোবাসে না? হ্যাঁ ভালোবাসে, সেটাই আনসার হয়েছে, হি লাভস টু প্লে ফুটবল। এইভাবে কিন্তু আমাদের ট্রান্সফরমেশন করতে হবে। নেক্সট, রিনা ট্রাইড অল হার প্ল্যান্স। তো রিনা ট্রাইজ অল হার প্ল্যান্স, এটাকে বলেছে কি নেগেটিভ করতে। তো
অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। রিনা সমস্ত প্ল্যান ট্রাই করেছে, এটাকে নেগেটিভ কি করে করা যেতে পারে? তাহলে আমরা যদি এটাকে এভাবে বলি যে রিনা সব প্ল্যান ট্রাই করেছে, রিনা কোনো প্ল্যান আনট্রাইড রাখেনি, মানে রিনা কোনো প্রচেষ্টা বাদ রাখেনি, এটাও তো একটা নেগেটিভ সেন্স, তাই না? তাহলে চলো আনসারটা কি হতে পারে? আনসারটা হতে পারে রিনা লেফট। ঠিক আছে, রিনা লেফট। কেন লেফট বলছি, নো প্ল্যান আনট্রাইড। রিনা লেফট নো প্ল্যান আনট্রাইড। রিনা কোনো প্রচেষ্টা বাদ রাখেনি। ঠিক আছে, তো সেই বাদ রাখেনি কথাটা এর জন্য আমি এখানে লেফট ওয়ার্ডটা আনলাম। এটা কিন্তু নিজেকে আনতে হবে। সেই ট্রান্সফরমেশন কিন্তু তোমাদের যত গ্রামার আছে তার মধ্যে সব থেকে জটিল, এবং প্রত্যেকটার আলাদা 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 ট্রিক্স, প্রত্যেকটার আলাদা আলাদা রুল, এগুলোকে মাথায় রেখে ধরে ধরে বুঝে বুঝে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু এই আনসারগুলো দিতে পারবে। নেক্সট, শাট দ্য ডোর রবিন, চেঞ্জ ইন্টু অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভে করতে বলেছে। তো যখনই একটা, মাই ডিয়ার স্টুডেন্টস, যখনই একটা দেখবে কোনো কোয়েশ্চেনে তোমাকে বলা রয়েছে যে কোনো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যেটাকে নেগেটিভ করো বা এটাকে অ্যাফার্মেটিভ করো, প্রথমেই দেখবে যে কোয়েশ্চেনটা কিসে দেয়া রয়েছে। মানে এটা যেমন বলেছে দেখো এখানে অ্যাসার্টিভে করতে, তাহলে আমাকে দেখতে হবে যে এই কোয়েশ্চেনটা কোন টাইপ অফ সেন্টেন্সে দেওয়া রয়েছে। তোমরা বলো তো, কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে এটা হচ্ছে ইম্প্যারেটিভে। কেন ইম্প্যারেটিভ না, দেখো এটা অর্ডার বোঝাচ্ছে। শাট দ্য ডোর, রবিনকে বলছে রবিন শাট দ্য ডোর, এটা একটা অর্ডার বোঝাচ্ছে, আর অর্ডার রিকোয়েস্ট বোঝালে সেটা ইম্প্যারেটিভ হয়। তাহলে ইম্প্যারেটিভ থেকে আমাকে অ্যাসার্টিভ করতে হবে। ঠিক আছে, তাহলে ইম্প্যারেটিভ থেকে আমি যদি অ্যাসার্টিভ করি তাহলে এটা একটু জটিল আছে, দেখে নাও, ভালো করে বুঝে নাও যে এই ইম্প্যারেটিভগুলো থাকলে আমায় কি করে করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি, রবিন, রবিনকে বলছে, তাহলে রবিনকে বলা হচ্ছে, এটা অনেকটা ভয়েস চেঞ্জের মতন। রবিন ইজ টোল্ড, রবিনকে বলা হয়েছে, রবিন ইজ টোল্ড, তারপরে শাট দ্য ডোর। রবিন ইজ টোল্ড শাট দ্য ডোর বললে তো হবে না, একটা ফাইনাইট ভার্ব অলরেডি এসে গেছে। এবার এটাকে আমি কি করব, এটাকে আমি ইনফিনিটিভের মাধ্যমে জয়েন করব। রবিন ইজ টোল্ড টু শাট দ্য ডোর। বোঝা গেল কি? বোঝা গেল? তাহলে রবিনকে বলছে যে শাট দ্য ডোর রবিন, রবিন ইজ টোল্ড, রবিনকে বলা হচ্ছে টু শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করতে। ঠিক আছে, তো প্রত্যেকটার এরকম অনেক রুলস রয়েছে। চলো, তো আমাদের ট্রান্সফরমেশনটা কিন্তু মোটামুটি কমপ্লিট। ট্রান্সফরমেশন তোমরা এক্সট্রা তো করবেই, সো টেক্সচুয়াল ট্রান্সফরমেশনগুলো কিন্তু খুব ভালো করে করবে, কারণ এখন কিন্তু স্কুলে টেক্সচুয়াল গ্রামার থেকে কিন্তু কোয়েশ্চেন সেট করে। এক্সারসাইজ 4 কি বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস। ভীষণ ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, চেঞ্জ দ্য ফর্মস অফ দ্য ভার্বস ওয়্যার নেসেসারি, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট। এটা তোমাদের বই থেকেই দিয়েছি, বইটা দেখলে তোমরা দেখতে পাবে। আমি ডিরেক্ট কোয়েশ্চেনে ঢুকে যাচ্ছি। দ্য এনিমি সারেন্ডার্ড, এই সারেন্ডার্ড করা মানে কি, সারেন্ডার করা মানে সমর্পণ করে দেওয়া, তাই তো? তাহলে সারেন্ডার, এই যে সমর্পণ করে দেওয়া, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ ইন, কিন্তু আনসারটাকে হবে গেভ ইন। কেন বলো তো না, ফ্রেজাল ভার্ব দেখো এখানে সারেন্ডার্ড ইডি রয়েছে, মানে কি পাস্টে রয়েছে। তো পাস্টে যদি আমার কোয়েশ্চেনের ভার্বটা থাকে, আমাকে কিন্তু ফ্রেজাল ভার্বেরও টেন্স চেঞ্জ করতে হবে। এটা সবাই মাথায় রাখবে, যদি টেন্স না চেঞ্জ করে গিভ ইন লিখে দাও তোমার কিন্তু মার্কস ডিডাক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাই জন্য এখানে দেখো আমি করেছি গিভ ইনটাকে গেভ ইন। ঠিক আছে, এটা কিন্তু নিজেকে করতে হবে। অপশানে কিন্তু গিভ ইন থাকবে হয়তো, কিন্তু তোমাকে গেভ ইন লিখতে হবে। দ্য চাইল্ড ওয়াজ কিওরড ইন আ মান্থ, তো কিওর মানে সেরে ওঠা, তো কিওরের ফ্রেজাল ভার্ব হচ্ছে একটাই, মনে রাখবে, কাম রাউন্ড, কাম রাউন্ড। তাহলে কাম রাউন্ডও এখানে দেখো, এখানে কেম রাউন্ড, কেন কেম রাউন্ড না, এখানে একটা পাস্ট রয়েছে, ইডি রয়েছে, তাই জন্য কেম রাউন্ড। নেক্সট, দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস, সেই পাস্ট, ইনভেস্টিগেটেড। তাহলে ইনভেস্টিগেট করার, আমাদের ইনভেস্টিগেট করা বা খোঁজা, তার ফ্রেজাল ভার্ব কি, তার ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ইনটু। কি বললাম, লুক ইনটু।
আবার দেখো লুক ইনটুটা এখানে কি হয়ে যাচ্ছে আনসারে লুকড ইনটু, যেহেতু এটা পাস্টে রয়েছে। নেক্সট, পূজা কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হার সিস্টার সেড। পূজা কুড আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড কথাটা, আন্ডারস্ট্যান্ডের আমাদের ফ্রেজাল ভার্বটা হচ্ছে মেক আউট। ঠিক আছে, কি বললাম? মেক আউট। মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড। ঠিক এখানেও দেখো মেক আউট আছে, কেন? এখানে কিন্তু আমার মেইন ভার্বটা পাস্টে নেই, প্রেজেন্টে আছে। এবার একটা প্রশ্ন তোমরা আমায় করতে পারো যে স্যার এখানে তো কুড রয়েছে, কুডটা তো পাস্ট টেন্স, তাহলে তো ভার্বটা সেই পাস্ট টেন্সই হলো, মানে একরকম। ঠিকই, অ্যাকচুয়ালি সেন্টেন্সটা পাস্ট টেন্সেই রয়েছে, কিন্তু তোমার একটা জিনিস দেখতে হবে যে তুমি ফ্রেজাল ভার্বটা কাকে রিপ্লেস করছো, এই মেন ভার্বটাকে রিপ্লেস করছো, মানে মেক আউটটা তুমি এখানে দেবে। এবার তুমি এই আন্ডারস্ট্যান্ডের জায়গায় মেক আউটটা বসিয়ে সেন্টেন্সটাকে পড়ো। তাহলেও তো আমি যদি কুড দিয়ে মেক আউট লিখতাম, আমি কি মেড আউট লিখতে পারতাম? পারতাম না তো, কারণ কুড তো হয়েই গেছে, তাহলে আমাকে মেক আউটই লিখতে হতো। ঠিক ওই জন্যই এখানে কিন্তু সেই ফর্মুলা হবে না, এখানে মেন ভার্বটা যে টেন্সে থাকবে ফ্রেজাল ভার্বও আমাকে সেই টেন্সেই লিখতে হবে। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। নেক্সট, দ্য ওল্ড ম্যান কুড নট রিমেম্বার হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস। তো রিমেম্বার, রিমেম্বার একটা ভীষণ কমন ওয়ার্ড, এর একটা খুব কমন আমাদের ফ্রেজাল ভার্ব হচ্ছে কল আপ। কল আপ মানে মনে করা বা রিমেম্বার, মনে রাখা। তাহলে এটাও হয়ে যাবে দেখো কল আপ। ঠিক এখানে দেখো রিমেম্বার, রিমেম্বার প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে আমাদের কল আপ হয়ে যাচ্ছে প্রেজেন্ট টেন্সে। বোঝা গেল? নেক্সট, আচ্ছা, তো এই কটাই ছিল আমাদের মোটামুটি আজকের এই চ্যাপ্টার থেকে যত রকম কোয়েশ্চেন্সগুলো, এমসিকিউ, এসএকিউ, তার সাথে আরও অনেক গ্রামার আমরা আলোচনা করলাম, এবং সেই গ্রামারগুলো কি করে আমরা আনসার করতে পারবো আমি কিন্তু এইটা বোঝানোর সাথে সাথে তোমাদের গ্রামারের অনেক থিওরিজও বোঝালাম। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চ্যাপ্টারের ওপর অবভিয়াসলি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ক্লাসটা বারবার দেখতে থাকো, পড়তে থাকো, আর ভালো করে স্টাডি ফ্লো মেনটেন করে পড়াশুনো করো। তাহলে সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা।